আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে রায় ভিলদের রাজা ছিলেন হিরণ্যধনু। 2 জাতকের গল্পগুলি পালি ভাষায় লেখা হতো। 3 মহাক্ষত্রক উপাধি ধারণ করে রুদ্রদামন। 2 রাইতে হবে মন্ত্রী পরিষদ হর্ষবর্ধনের শাসনকার্যে সহায়তা করত। আর 2 সিইউকি গ্রন্থটি সুয়াংজানের লেখা। 3 আছে বেমানান শব্দটিকে চিহ্নিত করা। এখানে আইতে হবে নৃপতি আর 2 নম্বরে হবে অর্থশাস্ত্র। 4 আইতে আছে মহাবীর টানা 12 বছর তপস্যা করে কি নামে পরিচিত হন? সর্বজ্ঞানী বা কেবলিন নামে পরিচিত হন। 2 আলেকজান্ডারের সেনাপতির নাম সেলুকাস নিকেটার। 3 আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদানের নাম ঋগ্বেদ। 5 আইতে আছে গণরাজ্য কাকে বলে? এটা তোমাদের বইয়ের 66 পাতায় রয়েছে। এইখান থেকে বলবে যে কয়েকটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক। এই যে কয়েকটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক, সেখানে কোনো রাজার শাসন ছিল না, সেগুলিকে বলা হয় গণরাজ্য, যেমন মল্ল, বজ্জি বা ব্রিজি। 2 দিয়েছে টিকালেখ মেগালিথ। এটা আমি রায়মার্টিন থেকে দিচ্ছি, রায়মার্টিনের 71 পৃষ্ঠায় আছে। যেহেতু 2 নম্বরের বইতে অনেকটা বড় আছে, তুমি লিখবে মেগালিথ হলো বড় পাথরের সমাধি। প্রাচীন ভারতের বিভিন্ন অঞ্চলে জনগোষ্ঠী পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি বড় বড় পাথর দিয়ে চিহ্নিত করা হতো। এই সমাধিগুলি নানা রকম দেখতে হতো। এক হচ্ছে কোথাও একটা বড় পাথর আকাশের দিকে মুখ করে পোতা হতো। 2 কোথাও সমাধির চারপাশে অনেকগুলি পাথর বৃত্তাকারে সাজানো হতো। 3 কোথাও অনেকগুলি পাথর একটা বড় পাথর দিয়ে ঢাকা দেওয়া হতো। 4 আবার কোথাও পাহাড় কেটে গুহা বানিয়ে সমাধি বানানো হতো। 3 নম্বর বলেছে টিকালেখ দেবকুল প্রতিষ্ঠা। এটা রায়মার্টিন থেকে দিচ্ছি, রায়মার্টিনের 116 পাতায় রয়েছে। লিখবে দেবকুল হলো মন্দিরের মতোই পুজোর জায়গা, তবে এখানে কুষাণ সম্রাটের মূর্তি রাখা হতো। মথুরার একটি দেবকুলে সম্রাট ভীম কদফিসের সিংহাসনে বসা মূর্তি পাওয়া গেছে। প্রতিষ্ঠার কারণ 1 কুষাণ সম্রাটরা নিজেদেরকে দেবতার সমান বোঝানোর জন্য নানা রকম উদ্যোগ নিতেন। তাদের এই রকম একটি উদ্যোগ ছিল দেবকুল প্রতিষ্ঠা। 2 বিশাল কুষাণ সাম্রাজ্যে বিভিন্ন ধরনের মানুষ বাস করত। তাদের সবাইকে একজোট করে রাখার জন্যই কুষাণ সম্রাটরা নিজেদের দেবপুত্র বলে প্রচার করতেন ও দেবকুল প্রতিষ্ঠা করতেন। 6 1 নম্বর প্রশ্ন বৈদিক যুগে পড়াশোনায় গুরু এবং শিষ্যের সম্পর্ক কেমন ছিল? এটা রায়মার্টিনের 70 পাতায় রয়েছে। গুরু ও শিষ্যের সম্পর্ক লিখবে বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকেন্দ্রিক। গুরুকে ছাড়া কেউ পড়াশোনা করতে পারত না। ছাত্র শিক্ষা লাভ করার জন্য গুরুর কাছে আবেদন করত। গুরু উপনয়নের মাধ্যমে ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। এরপর শিষ্যকে গুরুর আশ্রমে গুরুর সন্তানের মতোই থাকতে হতো। শিষ্য গুরুর আশ্রমে খাওয়া দাওয়া করত, সব কাজকর্ম করত আর গুরুর কাছে শিক্ষা লাভ করত। 2 দিয়েছে বর্ধমান মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের মিলগুলি উল্লেখ করে। এটা রায়মার্টিনের 93 পাতা থেকে দিচ্ছি। জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মিল। জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহাবীর আর গৌতম বুদ্ধ দুজনেই ক্ষত্রিয় ছিলেন। এই 2 ধর্মই ব্রাহ্মণ ধর্মের আচার অনুষ্ঠানে তারা বিরোধিতা করতেন। আর এই 2 ধর্ম জনসাধারণের বোঝার সুবিধার জন্য সহজ সরল ভাষায় ধর্ম প্রচার করতেন। এইগুলো হচ্ছে ওনাদের দুজনের মধ্যে মিল। দুজনেই ছিলেন ক্ষত্রিয়, দুজনেই ব্রাহ্মণ ধর্মের আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিলেন এবং দুজনেই সহজ সরল ভাষায় ধর্ম প্রচার করেছিলেন। তো আমাদের দিয়েছে মিলগুলি উল্লেখ করতে বলেছে। 3 দিয়েছে মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতো। এটা তোমাদের বইয়ের 83 পাতাতে আছে। এইখান থেকে বলবে এই যে মৌর্য সম্রাটরা প্রথম গুপ্তচরদের সাম্রাজ্যের খোঁজখবর আনতে কাজে লাগান। বিদেশি বা অচেনা সন্দেহজনক লোক সবার ওপর এই গুপ্তচরের নজর থাকতো। রাজকর্মচারী এমনকি রাজপুত্ররাও চরেদের নজরের বাইরে যেতে পারতো না। সাম্রাজ্যের সব খবর চলে যেত সম্রাটের কাছে, তাই মৌর্য সম্রাটরা গুপ্তচর নিয়োগ করত। 7 আইতে আছে আদি বৈদিক আর পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল। এটা বইয়ের 56 পাতায় রয়েছে।
এটা হচ্ছে আদি বৈদিক সমাজ। আদি বৈদিক সমাজে অনেক নারী শিক্ষা লাভ করতেন, এমনকি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানা যায়। যুদ্ধেও তারা অংশ নিতেন। ঋগ্বেদে কোথাও বাল্যবিবাহের কথা নেই, সতীদাহ প্রথার কথাও সেখানে পাওয়া যায় না। যজ্ঞে নারীরা অংশ নিতে পারতেন। আর এটা হচ্ছে পরবর্তী বৈদিক সমাজ। পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থাও খারাপ হয়েছিল। মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত। ছোট বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা শুরু হয়েছিল। যুদ্ধে বা সমিতির কাজে মেয়েদের আর যোগ দিতে দেখা যেত না। 2 বলেছে গুপ্ত আর বাকাটক শাসন ব্যবস্থার একটা তুলনামূলক আলোচনা করো। এটা রায়মার্টিনের 119 পৃষ্ঠা থেকে দিচ্ছি। তুলনামূলক আলোচনা মানে মিল অমিল সবই বলতে হবে। এই যে গুপ্ত আর বাকাটক শাসনের মধ্যে মিল ছিল। এক হচ্ছে গুপ্ত আর বাকাটক শাসন ব্যবস্থা উভয়ই বেশ কয়েকটি স্তরে বিভক্ত ছিল, যেমন প্রদেশ, জেলা, গ্রাম স্তর। জেলা এবং গ্রাম স্তরের শাসনে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উভয় শাসন ব্যবস্থায় বিভিন্ন পদ ও মর্যাদার কর্মচারী ছিল। আর অমিল হচ্ছে গুপ্ত শাসনে নিজেদের ক্ষমতার বিশালতা প্রমাণের জন্য গুপ্ত সম্রাটরা মহারাজাধিরাজ উপাধি নিতেন, আর বাকাটক শাসকেরা কেবলমাত্র মহারাজ উপাধি নিতেন। গুপ্ত শাসনে প্রদেশকে ভুক্তি বা দেশ বলা হতো, আর বাকাটক শাসনে প্রদেশকে রাজ্য বলা হতো। গুপ্ত শাসনে প্রদেশের শাসনভার থাকতো রাজপুত্রদের হাতে, আর বাকাটক শাসনে প্রদেশের শাসকদের বলা হতো সেনাপতি। গুপ্ত শাসনে জেলাকে বিষয় বলা হতো, আর বাকাটক শাসনে জেলাকে পট্ট বা আহার বলা হতো। তিনি দিয়েছে সম্রাট অশোককে শ্রেষ্ঠ সম্রাট বলার কারণগুলি কি, এটা ছায়া প্রকাশনী থেকে দিচ্ছে। ছায়া প্রকাশনীর 119 পাতায় রয়েছে। এই যে মহান সম্রাট শাসক অশোকের ধর্ম ছিল আসলে, এই যে অশোককে মহান সম্রাট বলা হয় কেন, এই যে অশোকের মহান শাসক অশোকের ধর্ম ছিল আসলে মানব ধর্ম। মহান সম্রাট বলার কারণ এক হচ্ছে অহিংসা নীতি গ্রহণ। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং হিংসামূলক কাজকর্ম থেকে বিরত থাকেন। তিনি প্রাণী হত্যা বন্ধের ওপরেও জোর দেন। 2 হচ্ছে যুদ্ধনীতি ত্যাগ। অশোকের জীবনের একটা মাত্র যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ, অনেক মানুষের মৃত্যু হয়, এতে অশোক শোকাহত হন, তাই তিনি যুদ্ধ করা ছেড়েও দেন। প্রজা কল্যাণ, সাম্রাজ্যের সবাই যাতে ভালোভাবে থাকে অশোক সেই ব্যবস্থা করেন। প্রজাদের তিনি নিজেদের সন্তানের মতোই দেখতেন। মানব কেন্দ্রিক ধর্মীয় অনুশাসন, শাসক হিসাবে অশোক তার ধর্মে কিছু সামাজিক আচরণের উপর জোর দেন। হিংসা না করা, প্রাণী হত্যা বন্ধ করা, দয়া, দান, সত্য কথা বলা, বাবা মা গুরুজনদের মেনে চলা, এই সমস্ত সামাজিক আচরণগুলি অশোক তার ধর্মে উল্লেখ করেন। বিশেষ কারোর জন্য নয়, সব মানুষদেরই অশোক এই উপদেশগুলি মেনে চলার কথা বলেন। বিশ্বের ইতিহাসে অশোকের মতো এই ধরনের নৈতিক শাসননীতি কোনো শাসক গ্রহণ করেননি, তাই অশোক সুশাসক আর মহান সম্রাট হিসাবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 8 নম্বর স্কুলের প্রশ্নগুলো।